লোডশেডিংয়ের রাতে মোমের আলো ছেলে আমার দিকে তাকিয়ে বলল, মা, আজ আমি তোমার মুখে বিয়ের রাতের কনের ছায়া দেখতে পাচ্ছি। রাত ৮টায় বিদ্যুৎ চলে গেল। মোমবাতি জ্বালিয়ে টেবিলে রাখলাম। ছেলে আমার বিপরীতে বসে খেতে লাগল। মোমের আলো তার মুখ অন্যরকম লাগছিল। সে চুপচাপ খাচ্ছিল, মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছিল। হঠাৎ খাওয়া থামিয়ে বলল, মা জানো, এই মোমের আলো তুমি অনেক সুন্দর লাগছো। আমি লজ্জা পেলাম। সে আরও বলল, তোমার চুলে এই আলো পড়ে সোনালি হয়ে গেছে। কি মোমের শিখা নড়ছিল আমাদের কথার বাতাসে। ছেলে হাত বাড়িয়ে আমার হাত স্পর্শ করল। মা, এই আলো তোমাকে একজন কনে বলে মনে হচ্ছে। নতুন বিয়ে হওয়া কনের মতো। আমি হাত সরিয়ে নিলাম। সে দাঁড়িয়ে আমার কাছে এলো। আমি চাই তুমি সত্যিই আমার কনে হও। এই মোমের আলোতেই আমরা বিয়ে করি। কি তার চোখে মোমের আলো নাচছিল। মা, কেউ জানবে না। শুধু এই মোমবাতি আমাদের সাক্ষী থাকবে। আমার হৃদয় মোমের শিখার মতো কাঁপছিল। সে বলল, বিদ্যুৎ আসলে আমাদের এই মুহূর্তটা নষ্ট হয়ে যাবে। মোমের মোম গলে টেবিলে পড়তে লাগল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রীতা দাস। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম কল্যাণ দাস, বয়স ৫১ বছর। আমাদের ২ সন্তান, সায়েন আর পূর্ণিমা। সায়েন ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। পূর্ণিমা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আজ থেকে ৩ বছর আগের একটি ঘটনা মনে পড়ছে। সেই রাতটি ছিল অমাবস্যার রাত। আমাদের বাড়িতে ৩ দিন ধরে লোডশেডিং চলছিল। মোমবাতির আলো দিন কাটাতে হচ্ছিল। সায়েন তখন ১৫ বছরের যুবক। সেই রাতে তার কথাগুলো শুনে আমি প্রথমে অবাক হলাম, তারপর বুঝতে পারলাম কি অদ্ভুত একটি রহস্যের জালে আমরা জড়িয়ে পড়েছি। সায়েন যখন বলল আমাকে বিয়ের কনে মনে হচ্ছে, তখনই আমি লক্ষ্য করলাম তার চোখের মণি অন্যরকম হয়ে গেছে। স্বাভাবিক কালো চোখের পরিবর্তে সোনালি রঙের আভা দেখা যাচ্ছিল। আমি ভয়ে পিছিয়ে গেলাম। সায়েন আমার হাত ধরে বলল, মা, তুমি আমার প্রিয়তমা। এই জন্মে তোমাকে পাবার জন্যই আমি এসেছি। তার কণ্ঠস্বর ছিল সম্পূর্ণ আলাদা, যেন কোনো পুরাতন পুরুষের গলা। আমি কাঁপতে কাঁপতে বললাম, সায়েন, তুমি কি বলছ? আমি তো তোমার মা। সে হেসে বলল, না প্রিয়ে, আমি সায়েন নই। আমি দেবেন্দ্র, তোমার পূর্বজন্মের স্বামী। আজ থেকে ৫০ বছর আগে আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু বিয়ের আগের রাতে আমি মারা গিয়েছিলাম। আমার মাথা ঘুরতে লাগল। এ কেমন কথা? সায়েন কি পাগল হয়ে গেছে? তখনই সে আমার দিকে এগিয়ে এসে বলল, প্রিয়ে কমলা, তুমি আমাকে চিনতে পারছ না? আমি তোমার দেবেন্দ্র। সেই যে আমরা গোপনে দেখা করতাম নদীর ধারে। তোমার বাবা আমাদের বিয়েতে রাজি ছিলেন না কারণ আমি গরিব ছিলাম। এই নাম কমলা শুনে আমি আরও ভয় পেলাম। কারণ আমার ঠাকুমার নাম ছিল কমলা দেবী। তিনি বলেছিলেন তার বিয়ে ভেঙে গিয়েছিল কারণ বর মারা গিয়েছিল। সেই বরের নাম ছিল দেবেন্দ্র চক্রবর্তী। সায়েনের মুখ থেকে এই কথা শুনে আমার গা শিউরে উঠল। সে বলে চলল, কমলা, তুমি তখন আমার জন্য কেঁদেছিলে। বলেছিলে পরজন্মে আমার সাথেই বিয়ে হবে। আজ সেই সময় এসেছে। আমি তোমার নাতির দেহে ভর করে এসেছি। আমি চিৎকার করে বললাম, না, এটা হতে পারে না। তুমি সায়েন, আমার ছেলে। কুশে মাথা নাড়ল, না প্রিয়ে, আমি দেবেন্দ্র। আমার প্রমাণ চাও? তোমার ঠাকুমার গলায় একটা তিল ছিল, ডান দিকের ঘাড়ে। তোমারও একই জায়গা তিল আছে। আমিই তোমাকে সেই তিলের কথা বলেছিলাম সেই জন্মে। আমার গলা সত্যিই একটি তিল আছে। কিন্তু সেটা সায়েনের জানার কথা নয়। আমি কখনো তাকে সেই তিলের কথা বলিনি। তাহলে সে কিভাবে জানল? সায়েন আমার কাছে আরও কাছে এলো। তার চোখ এখন পুরোপুরি সোনালি হয়ে গেছে। সে বলল, কমলা, আমি জানি তুমি এখনো সন্দেহ করছ। কিন্তু আমাদের ভালোবাসার নিদর্শন আছে। তুমি আমাকে একটা আংটি দিয়েছিলে। সেই আংটিতে লেখা ছিল দেবেন্দ্র কমলা চিরকাল। সেই আংটি আমি তোমার ঠাকুমার সাথে কবরে চাপা দিয়েছিলাম। এটা শুনে আমার চেতনা হারিয়ে যাওয়ার উপক্রম হল। কারণ আমার মা আমাকে বলেছিলেন যে ঠাকুমার কবরে একটা সোনার আংটি দেওয়া আছে। আর সেই আংটিতে দেবেন্দ্র নামে কিছু খোদাই করা ছিল। সায়েন হঠাৎ আমার হাত ধরে বলল, চলো প্রিয়ে, আজই আমাদের বিয়ে হয়ে যাক।
এই মোমের আলোতেই আমরা ৭ পাক ঘুরি। আমি হাত ছাড়িয়ে নিয়ে বললাম, না, এটা ভুল। তুমি আমার ছেলে শায়েন। এভাবে চিন্তা করা পাপ। তখনই হঠাৎ বাইরে থেকে ঝড়ের আওয়াজ আসতে শুরু করল। জানালার কাচ কাঁপতে লাগল। মোমের শিখা প্রায় নিভে যাওয়ার উপক্রম হল। শায়েন বা দেবেন্দ্র বলল, দেখো কমলা, প্রকৃতিও চাচ্ছে আমাদের মিলন হোক গে। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি তোমার ঠাকুমা নই। আমি রীতা দাস। সে হাসল, না প্রিয়ে, আত্মা কখনো মরে না। তুমি কমলা, আমি দেবেন্দ্র। আমরা একসাথে থাকার জন্য জন্মেছি গু। তখনই ঝড়ের বেগ আরও বেড়ে গেল। হঠাৎ আমাদের ঘরের দরজা খুলে গেল। একটা প্রবল হাওয়া ঢুকল এবং মোমবাতি নিভিয়ে দিল। ঘর অন্ধকার হয়ে গেল। অন্ধকারে শায়েনের গলা শুনতে পেলাম, কিন্তু এখন সেটা আরও গভীর হয়েছে। সে বলল, কমলা, আধারে আমাদের আত্মার মিলন হবে। এই অন্ধকারে আমরা আমাদের অসমাপ্ত প্রেমের কাহিনী শেষ করব। আমি অন্ধকারে হাততে পেছনে সরতে লাগলাম। কিন্তু তার পদশব্দ পেতে পারছিলাম। সে আমার দিকে এগিয়ে আসছিল। হঠাৎ একটা উজ্জ্বল আলো ঘরে ঢুকল। আমি চোখ খুলে দেখি আমাদের পাড়ার পুরোহিত মহাশয় হাতে একটা প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি উচ্চস্বরে মন্ত্র পড়তে শুরু করলেন। শায়েন চিৎকার করে বলল, না, এভাবে আমাদের আলাদা করতে পারবে না। আমরা একসাথে থাকব। কিন্তু পুরোহিত মহাশয়ের মন্ত্রের প্রভাবে শায়েনের চোখ আবার স্বাভাবিক কালো হয়ে গেল। সে হঠাৎ মেঝেতে পড়ে গেল। আমি দৌড়ে তার কাছে গেলাম। সে জ্ঞান হারিয়ে ফেলেছিল। পুরোহিত মহাশয় বললেন, দেবী, এই ছেলের উপর একটা অতৃপ্ত আত্মার ভর ছিল। আমি সেটা দূর করে দিয়েছি। আমি কাঁদতে কাঁদতে বললাম, কিন্তু পণ্ডিতমশাই, সে যা যা বলেছে সবই তো ঠিক। আমার ঠাকুমার নাম কমলা, তার বিয়ে ভেঙে গিয়েছিল। পুরোহিত মহাশয় বললেন, হ্যাঁ দেবী, সেই দেবেন্দ্রের আত্মা অশান্ত ছিল। সে তার প্রিয়তমাকে খুঁজছিল। কিন্তু সে বুঝতে পারেনি যে কমলা আর নেই, আপনি তার নাতনি গিয়ে। শায়েন ধীরে ধীরে জ্ঞান ফিরে পেল। সে আমার দিকে তাকিয়ে বলল, মা, আমার কি হয়েছিল? আমার কিছুই মনে নেই। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, কিছুই হয়নি বাবা, তুমি ঠিক আছো গু। পুরোহিত মহাশয় বললেন, দেবী, আপনাদের পূর্বপুরুষের অতৃপ্ত আত্মার জন্য একটি শান্তির পুজো করা দরকার। তাহলে এই ধরনের ঘটনা আর হবে না গি। পরের দিন আমরা দেবেন্দ্র আর কমলা দেবীর আত্মার শান্তির জন্য পুজো করলাম। সেই রাত থেকে আর কখনো এমন কিছু ঘটেনি। কিন্তু সেই ঘটনার পর থেকে আমার জীবনে অনেক রহস্যজনক বিষয় ঘটতে শুরু করল। কখনো স্বপ্নে দেখতাম একজন সুন্দর যুবক আমার কাছে আসছে। কখনো বা রাতের বেলা মনে হতো কেউ আমার নাম ধরে ডাকছে। একদিন আমি ঠাকুমার পুরানো জিনিসপত্রের মধ্যে একটা ডায়েরি পেলাম। সেখানে তিনি লিখেছিলেন, আজ দেবেন্দ্র আমাকে বলেছে যে সে আমাকে চিরকাল ভালোবাসবে। এমনকি মৃত্যুর পরেও আমাকে খুঁজে বের করবে। আমি তাকে বলেছি যে আমিও তাকে প্রতিটি জন্মে ভালোবাসব গু। এই লেখা পড়ে আমার গা শিউরে উঠল। তাহলে সেই রাতে যা ঘটেছিল সেটা কি সত্যি ছিল? তারপর একদিন আমি শায়েনকে জিজ্ঞাসা করলাম যে সেই রাতের কথা তার মনে আছে কিনা। সে বলল, মা, আমার খুব অদ্ভুত একটা স্বপ্নের কথা মনে আছে। মনে হচ্ছিল যেন আমি অন্য কেউ হয়ে গেছি। কিন্তু সেটা স্বপ্ন ছিল না মা গে। আমি অবাক হয়ে বললাম, মানে? সে বলল, মা, আমি সত্যিই অন্য কারো স্মৃতি পেয়েছিলাম। একজন দেবেন্দ্র নামের মানুষের। সে একজন কমলা নামের মেয়েকে ভালোবাসত। এরপর শায়েন আমাকে আরও অবাক করে দিয়ে বলল, মা, আমার মনে হয় আমাদের বাড়িতে এখনও সেই আত্মা আছে। কারণ আমি রাতে কখনো কখনো কারো পদধ্বনি শুনতে পাই। সেই রাত থেকে আমিও রাতের বেলা অদ্ভুত আওয়াজ শুনতে পেতাম। কখনো মনে হতো কেউ সিঁড়ি দিয়ে উপরে উঠছে। কখনো বা দরজার কাছে কারো পদধ্বনি। একদিন রাতে আমি ঘুম থেকে উঠে দেখি আমার ঘরের জানালা খোলা। বাইরে চাঁদের আলো। আর সেই আলোতে একটা ছায়া দেখতে পেলাম। একজন যুবকের ছায়া। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, কে তুমি? সেই ছায়া বলল, আমি দেবেন্দ্র। আমি এখনও তোমার জন্য অপেক্ষা করে আছি। আমি বললাম, কিন্তু আমি কমলা নই। আমি রীতা। সে বলল, না, তুমি কমলা। তোমার চেহারা পাল্টেছে কিন্তু তোমার আত্মা একই গু। তারপর থেকে প্রতি রাতেই সেই ছায়া আমার ঘরে আসত। আমার সাথে কথা বলতো তার অতীত জীবনের কথা। কমলার সাথে তার প্রেমের কাহিনী। ধীরে ধীরে আমি বুঝতে পারলাম যে আমি সত্যিই কমলার পুনর্জন্ম। আমার মনে তার স্মৃতি ফিরে আসতে শুরু করল। মনে পড়তে লাগল নদীর ধারে দেবেন্দ্রের সাথে গোপন সাক্ষাতের কথা। কিন্তু এখন আমি রীতা দাস।
আমার স্বামী আছে, সন্তান আছে। আমি দেবেন্দ্রকে বোঝানোর চেষ্টা করলাম। বললাম, দেবেন্দ্র, আমি এখন অন্য জীবনে আছি। আমি আর তোমার হতে পারব না গি। সে বলল, না কমলা, তুমি চিরকাল আমারই। আমি তোমাকে নিয়ে যাব। আমি ভয় পেলাম। আমি বুঝতে পারলাম যে দেবেন্দ্রের আত্মা আমাকে তার সাথে নিয়ে যেতে চায়। তখন আমি আবার পুরোহিত মহাশয়ের কাছে গেলাম। তাকে সব বললাম। তিনি বললেন, দেবী, এই আত্মা খুবই শক্তিশালী। এর থেকে মুক্তি পেতে হলে একটা বিশেষ পুজো করতে হবে গি। সেই পুজোর জন্য আমাকে দেবেন্দ্রের কবরে যেতে হল। সেখানে তার আত্মার সাথে কথা বলে তাকে বোঝাতে হল যে আমি এখন অন্য জীবনে আছি। কবরের কাছে গিয়ে আমি দেবেন্দ্রকে ডাকলাম। সে এলো। আমি তাকে বললাম, দেবেন্দ্র, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। কিন্তু এভাবে আমার বর্তমান জীবনে সমস্যা সৃষ্টি করলে আমি খুশি হব না গি। সে বলল, তাহলে আমি কি করব? আমি তো তোমার জন্যই বেঁচে আছি। আমি বললাম, তুমি শান্তিতে যাও। পরবর্তী জন্মে হয়তো আমরা আবার মিলিত হব গ। দেবেন্দ্র কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে কমলা, আমি যাব। কিন্তু তুমি আমাকে প্রতিশ্রুতি দাও যে পরের জন্মে আমাদের বিয়ে হবে গু। আমি বললাম, হ্যাঁ, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। সেই কথা বলার সাথে সাথে একটা উজ্জ্বল আলো দেখতে পেলাম। দেবেন্দ্রের আত্মা সেই আলোর মধ্যে চলে গেল। সেই দিন থেকে আমার জীবনে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। সায়নও স্বাভাবিক হয়ে গেছে। আমাদের পারিবারিক জীবন শান্তিতে চলছে। কিন্তু মাঝে মাঝে রাতের বেলা স্বপ্নে দেবেন্দ্রকে দেখি। সে আমার দিকে হাসি মুখে তাকিয়ে থাকে। আর আমিও তাকে দেখে মুস্কি হাসি। এই ঘটনার পর আমি বুঝতে পেরেছি যে ভালোবাসা মৃত্যুর পরেও টিকে থাকে। আত্মা অমর, তাই ভালোবাসাও অমর। তবে সেই ঘটনার পর থেকে আমার জীবনে আরও একটি রহস্যজনক বিষয় ঘটেছে। আমি দেখতে পেলাম যে আমার মধ্যে একটি অদ্ভুত ক্ষমতা জন্মেছে। আমি অন্য মানুষের অতীত জীবনের কথা বলতে পারি। একদিন আমাদের প্রতিবেশী নীলা দিদি আমার কাছে এসে বলেন, রীতা, আমার খুব অস্বাভাবিক স্বপ্ন হচ্ছে। স্বপ্নে দেখি আমি একটি রাজপ্রাসাদে থাকি। আমি তার হাত স্পর্শ করে বললাম, দিদি, আপনি পূর্বজন্মে একজন রানী ছিলেন। আপনার নাম ছিল কনক কুমারী গু। নীলা দিদি অবাক হয়ে বললেন, এটা তুমি কিভাবে জানলে? আমি বললাম, দিদি, সেই দেবেন্দ্রের ঘটনার পর আমার মধ্যে এই ক্ষমতা এসেছে। তিনি বললেন, তাহলে আমার সেই জীবনের আরও কথা বলো। আমি চোখ বন্ধ করে বললাম, আপনি তখন চন্দ্রগুপ্ত রাজার মহারানী ছিলেন। কিন্তু রাজার একজন দাসী ছিল যে আপনার উপর জাদু করেছিল। সেই জাদুর কারণে আপনি অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন গু। নীলা দিদি কাঁদতে শুরু করলেন। বললেন, হ্যাঁ রীতা, আমার মনে হয় তুমি ঠিক বলেছ। কারণ আমি ছোটবেলা থেকেই রাজপ্রাসাদের স্বপ্ন দেখি। আর আমার একটা দাসীর প্রতি খুব ভয়। এইভাবে আমি অনেক মানুষের অতীত জীবনের কথা বলতে পারতাম। কিন্তু এই ক্ষমতা আমার জন্য সমস্যাও সৃষ্টি করেছিল। একদিন আমাদের পাড়ার কালী ঠাকুরের পুরোহিত আমার কাছে এলেন। তিনি বললেন, রীতা বৌদি, আপনার এই ক্ষমতার কথা সবাই জেনে গেছে। কিন্তু এটা খুব বিপজ্জনক। আমি বললাম, কেন পণ্ডিতমশাই? তিনি বললেন, যখন আপনি কারো অতীত জীবনের কথা বলেন, তখন সেই জীবনের আত্মা জেগে ওঠে। আর অতৃপ্ত আত্মারা আপনার কাছে এসে জড়ো হবে। সেই কথা শুনে আমি ভয় পেলাম। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। সেই রাতেই আমার ঘরে একসাথে অনেকগুলো ছায়া দেখতে পেলাম। তারা সবাই আমার কাছে তাদের অসমাপ্ত কাজের কথা বলতে লাগল। একটি ছায়া বলল, আমি রানী মীনাক্ষী। আমার রাজত্বে একটি গুপ্তধন লুকানো আছে। সেটা উদ্ধার করতে হবে। আরেকটি ছায়া বলল, আমি যোদ্ধা বীরেন্দ্র। আমার খুনের প্রতিশোধ নিতে হবে। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, আমি কিছুই করতে পারব না। আমি শুধু একজন সাধারণ গৃহিণী। কিন্তু আত্মারা বলল, না, তুমি আমাদের মধ্যস্থতাকারী। তুমি আমাদের কাজ সম্পন্ন করতে সাহায্য করবে। পরের দিন আমি পুরোহিত মহাশয়কে সব বললাম। তিনি বললেন, দেবী, এখন আপনাকে একটি বিশেষ সাধনা করতে হবে। নইলে এই আত্মারা আপনাকে ছাড়বে না। তিনি আমাকে একটি প্রাচীন মন্ত্র শেখালেন। বললেন, এই মন্ত্র জপ করলে আত্মারা শান্ত হবে। কিন্তু সেই মন্ত্র জপ করার পর আরও অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। আমি দেখতে পেলাম যে আমার চারপাশে একটি উজ্জ্বল আলোর বৃত্ত তৈরি হয়েছে। সেই আলোর মধ্যে অনেক আত্মা ভেসে বেড়াচ্ছে। তারা সবাই আমার কাছে তাদের কাহিনী বলতে চাইছে। একটি আত্মা এগিয়ে এলো। সে বলল, আমি তন্ত্রসাধক জগন্নাথ। আমার কাছে একটি বিশেষ তন্ত্র ছিল যেটা দিয়ে মৃত মানুষকে জীবিত করা যায়। আমি অবাক হয়ে বললাম, সেটা কিভাবে সম্ভব? জগন্নাথের আত্মা বলল, সেই তন্ত্রের নাম মৃৎসঞ্জীবনী বিদ্যা।
কিন্তু আমি মারা যাওয়ার আগে সেই বিদ্যা কাউকে শেখাতে পারিনি। তুমি যদি চাও তাহলে আমি তোমাকে সেই বিদ্যা শেখাতে পারি। আমি ভয় পেয়ে বললাম, না, আমি এমন কিছু শিখতে চাই না। কিন্তু জগন্নাথ বলল, এই বিদ্যা তোমার কাজে লাগবে। কারণ ভবিষ্যতে তোমার প্রিয়জনদের জীবন বিপদে পড়বে। সেই কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল। আমি বললাম, কেন? কার জীবন বিপদে পড়বে? জগন্নাথ বলল, তোমার ছেলে সায়নের জীবনে একটি বড় বিপদ আসছে। একটি অভিশপ্ত আত্মা তাকে হত্যা করতে চায়। আমি চিৎকার করে বললাম, না, আমার ছেলের কিছু হতে দেব না। জগন্নাথ বলল, তাহলে তুমি আমার কাছ থেকে মৃৎসঞ্জীবনী বিদ্যা শিখে নাও। প্রযোজনের সময় কাজে লাগবে। আমি বাধ্য হয়ে সেই বিদ্যা শিখলাম। জগন্নাথ আমাকে বিভিন্ন মন্ত্র আর পুজোর পদ্ধতি শেখাল। বলল, যদি কেউ মৃত্যুর পর ২৪ ঘণ্টার মধ্যে এই বিদ্যা প্রয়োগ করা যায়, তাহলে তাকে জীবিত করা যায়। কিন্তু জগন্নাথ আমাকে সতর্ক করে বলল, এই বিদ্যা খুবই বিপজ্জনক। কারণ যাকে জীবিত করা হয় সে সম্পূর্ণ স্বাভাবিক হয় না। তার মধ্যে অন্য আত্মা প্রবেশ করার সম্ভাবনা থাকে। সেই বিদ্যা শেখার পর আমি আরও শক্তিশালী হয়ে গেলাম। আমি দেখতে পেতাম ভবিষ্যতের ছবি। আর আমার ভয় হচ্ছিল জগন্নাথের কথা সত্যি হবে কিনা। একদিন সায়ন কলেজ থেকে ফিরে এসে বলল, মা, আমার খুব অদ্ভুত লাগছে। মনে হচ্ছে কেউ আমাকে লক্ষ্য করে রাখছে। আমি তার কপালে হাত দিয়ে দেখলাম। সত্যিই তার চারপাশে একটা কালো আভা। আমি বুঝতে পারলাম যে জগন্নাথের কথা সত্যি। সায়নের জীবনে বিপদ এসেছে। সেই রাতেই আমি আত্মাদের ডেকে বললাম, কে আমার ছেলের ক্ষতি করতে চায়? একটি অভিশপ্ত আত্মা এগিয়ে এল। সে ছিল একজন কালো তান্ত্রিক। তার নাম কালানন্দ। সে বলল, আমি এই ছেলেটিকে হত্যা করব। কারণ এই ছেলের মধ্য দিয়ে দেবেন্দ্রের আত্মা আমার প্রতিশোধ নিয়েছে। আমি বুঝতে পারলাম যে কালানন্দ সেই তান্ত্রিক যে দেবেন্দ্রকে হত্যা করেছিল। কারণ দেবেন্দ্র কালানন্দের কুকর্মের বিরোধিতা করেছিল। আমি কালানন্দকে বললাম, তুমি আমার ছেলেকে স্পর্শ করতে পারবে না। সে হাসল, দেখি কিভাবে তুমি তাকে বাঁচাও। পরের দিন সায়ন হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। তার জ্বর আর শ্বাসকষ্ট শুরু হল। ডাক্তার দেখিয়েও কিছু হল না। আমি বুঝতে পারলাম এটা কালানন্দের কাজ। সেই রাতে সায়ন খুব অসুস্থ হয়ে পড়ল। তার শ্বাস বন্ধ হয়ে আসছিল। হঠাৎ তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। আমি বুঝতে পারলাম সে মারা গেছে। আমি কাঁদতে কাঁদতে জগন্নাথের শেখানো মৃৎসঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করলাম। রাতভর মন্ত্র পড়লাম আর পুজো করলাম। ভোরবেলায় সায়নের বুক উঠানামা করতে শুরু করল। সে জীবিত হয়ে গেল। কিন্তু যখন সে চোখ খুলল তখন আমি দেখলাম যে তার চোখ আলাদা। সে আমার দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ মা, তুমি আমাকে বাঁচিয়েছ। কিন্তু তার কণ্ঠস্বর অন্যরকম লাগছিল। আমি বুঝতে পারলাম যে জগন্নাথের সতর্কতা সত্যি। সায়নের শরীরে অন্য কোনো আত্মা প্রবেশ করেছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কে? সে বলল, আমি রাজকুমার অভিমন্যু। আমি যুদ্ধে মারা গিয়েছিলাম। তুমি আমাকে এই শরীরে জীবিত করেছ। আমি ভয় পেয়ে গেলাম। সায়ন চলে গেছে, এখন তার জায়গায় অভিমন্যু এসেছে। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমার ছেলে সায়ন কোথায়? অভিমন্যু বলল, সে আত্মার জগতে চলে গেছে। এখন এই শরীর আমার। আমি চিৎকার করে বললাম, না, আমি আমার ছেলেকে ফিরিয়ে আনব। কিন্তু অভিমন্যু বলল, এটা সম্ভব নয়। কারণ সায়নের আত্মা এখন অন্য জগতে। আমি তোমার ছেলে হয়ে থাকব। দিন যেতে লাগল। অভিমন্যু সায়নের মতো আচরণ করার চেষ্টা করত। কিন্তু আমি জানতাম সে আমার ছেলে নয়। তার চলাফেরা, কথাবার্তা সব আলাদা। আমার স্বামী কল্যাণও বুঝতে পারলেন যে সায়নের মধ্যে পরিবর্তন এসেছে। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, রীতা, সায়নের কি হয়েছে? সে খুব অন্যরকম লাগছে। আমি তাকে সব খুলে বললাম। কল্যাণ প্রথমে বিশ্বাস করলেন না। কিন্তু যখন তিনি নিজের চোখে অভিমন্যুর অস্বাভাবিক শক্তি দেখলেন তখন বুঝতে পারলেন। একদিন অভিমন্যু আমাদের বলল, আমাকে যুদ্ধ শেখাতে হবে। আমি একজন যোদ্ধা, গৃহস্থালী জীবন আমার জন্য নয়। তারপর সে বাড়ির পেছনের উঠোনে তলোয়ার নিয়ে অভ্যাস করতে শুরু করল। আমি দেখতে পেলাম যে অভিমন্যু সত্যিই একজন দক্ষ যোদ্ধা। তার তলোয়ার চালনা দেখে মনে হচ্ছিল সে বছরের পর বছর অভ্যাস করেছে। কিন্তু আমার মন কেঁদে কেঁদে শেষ। আমি আমার সায়নকে হারিয়েছি। প্রতিদিন তার মুখ দেখি কিন্তু জানি যে সে আমার ছেলে নয়। একদিন আমি জগন্নাথের আত্মাকে ডেকে বললাম, আমার ছেলেকে ফেরত দাও। জগন্নাথ বলল, এটা সম্ভব, কিন্তু খুবই বিপজ্জনক। তোমাকে আত্মার জগতে যেতে হবে।
আমি বললাম, আমি যেতে রাজি। জগন্নাথ বলল, তাহলে তুমি আত্মা প্রক্ষেপণ শিখতে হবে। এই বিদ্যা দিয়ে তুমি আত্মার জগতে যেতে পারবে কি? আমি সেই বিদ্যা শিখলাম। একদিন রাতে আত্মা প্রক্ষেপণ করে আত্মার জগতে গেলাম। সেখানে গিয়ে দেখি অসংখ্য আত্মা ঘুরে বেড়াচ্ছে। আমি শাইনকে খুঁজতে লাগলাম। অনেক খোঁজাখুঁজির পর তাকে পেলাম। সে একটি আলোকোজ্জ্বল জায়গায় বসেছিল। আমি তাকে ডাকলাম, শাইন। সে আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমি এখানে কিভাবে এলে? আমি কাঁদতে কাঁদতে বললাম, তোমাকে ফিরিয়ে নিতে এসেছি। শাইন বলল, মা, আমি এখানে খুব ভালো আছি। এখানে কোনো কষ্ট নেই কি? আমি বললাম, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারি না গি। তখন শাইন বলল, মা, তুমি জানো তো অভিমন্যু একজন ভালো মানুষ। সে তোমাদের কষ্ট দেবে না গি। আমি বললাম, কিন্তু সে তুমি নও গো। অনেক অনুনয় বিনয়ের পর শাইন রাজি হল আমার সাথে ফিরে আসতে। কিন্তু তার জন্য অভিমন্যুকে রাজি করাতে হবে। আমি আত্মিক জগত থেকে ফিরে এসে অভিমন্যুর সাথে কথা বললাম। বললাম, অভিমন্যু, তুমি একজন মহৎ যোদ্ধা। তুমি কিভাবে অন্যের শরীর দখল করে রাখতে পারো? অভিমন্যু মাথা নিচু করে বলল, তুমি ঠিক বলেছ মা। এটা অন্যায়। তারপর সে বলল, কিন্তু আমি কোথায় যাব? আমি বললাম, তুমি শান্তিতে পরলোকে যাও। তোমার কর্মের জন্য তুমি উপযুক্ত গতি পাবে গি। অভিমন্যু রাজি হয়ে গেল। সেই রাতেই একটি বিশেষ পুজোর মাধ্যমে অভিমন্যুর আত্মা শায়নের শরীর ছেড়ে চলে গেল। আর শায়নের আত্মা ফিরে এল। সকালে শায়ন জেগে উঠে বলল, মা, আমি কোথায় ছিলাম? আমার কিছুই মনে নেই কি। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, তুমি ঠিক আছো, এটাই যথেষ্ট। কিন্তু এই পুরো ঘটনার পর আমি বুঝতে পারলাম যে আমার ক্ষমতা খুবই বিপজ্জনক। আমি ঠিক করলাম যে আর কখনো এই ক্ষমতা ব্যবহার করব না। কিন্তু ভাগ্য অন্য কিছু লিখে রেখেছিল। কিছুদিন পর আমাদের পাড়ায় একটি অদ্ভুত ঘটনা ঘটল। পাড়ার কয়েকজন মানুষ হঠাৎ উধাও হয়ে গেল। প্রথমে আমাদের পাড়ার রমেশ কাকা নিখোঁজ হলেন। তারপর সুমিত্রা পিসি। একে একে 7 জন মানুষ উধাও হয়ে গেল। পুলিশ খুঁজেও কোনো সন্ধান পেল না। তখন পাড়ার মানুষ আমার কাছে এল। তারা বলল, রীতা বৌদি, আপনার তো অদ্ভুত ক্ষমতা আছে। আপনি কি বলতে পারেন এই মানুষগুলো কোথায় গেছে? আমি বললাম, আমি আর এই ক্ষমতা ব্যবহার করি না কি। কিন্তু তারা অনুনয় করে বলল, আপনি চেষ্টা করুন গো। বাধ্য হয়ে আমি আমার ক্ষমতা ব্যবহার করলাম। আমি দেখতে পেলাম যে সেই 7 জন মানুষ একটি পুরানো হাবেলিতে বন্দী আছে। সেই হাবেলিতে একজন কালো তান্ত্রিক নরবলি দিচ্ছে। আমি সেই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলাম। সেই তান্ত্রিক আর কেউ নয়, কালানন্দ। সে মানুষের রূপ ধরে এসেছে এবং নরবলি দিয়ে আরও শক্তিশালী হতে চাইছে। আমি পাড়ার মানুষদের সেই হাবেলির কথা বললাম। আমরা সবাই মিলে পুলিশকে খবর দিলাম। পুলিশ সেই হাবেলিতে গিয়ে 7 জনকে উদ্ধার করল। কিন্তু কালানন্দ পালিয়ে গেল। পুলিশ তাকে ধরতে পারল না। সেই রাতে কালানন্দ আমার কাছে এলো। সে বলল, তুমি আমার কাজে বাধা দিয়েছ। এবার তোমার পরিবারের সবাইকে শেষ করে দেব। আমি ভয় পেয়ে গেলাম। কিন্তু আমি হার মানলাম না। আমি আত্মাদের ডেকে সাহায্য চাইলাম। দেবেন্দ্রের আত্মা এলো। সে বলল, কমলা, আমি তোমাকে রক্ষা করব। তারপর জগন্নাথ, অভিমন্যু এবং আরও অনেক ভালো আত্মা এলো। সেই রাতে আমাদের বাড়িতে ভালো আর মন্দ আত্মাদের মধ্যে যুদ্ধ হল। কালানন্দ তার দুষ্ট আত্মাদের নিয়ে আক্রমণ করল। আর দেবেন্দ্র তার ভালো আত্মাদের নিয়ে আমাদের রক্ষা করল। সেই যুদ্ধে অবশেষে ভালোর জয় হল। কালানন্দ পরাজিত হয়ে নরকে চলে গেল। যুদ্ধের পর দেবেন্দ্র আমার কাছে এসে বলল, কমলা, এবার আমি চিরকালের জন্য চলে যাচ্ছি। তুমি শান্তিতে থাকো গো। আমি তাকে বললাম, দেবেন্দ্র, তুমি আমার জীবন বাঁচিয়েছ। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। সেই রাতের পর থেকে আমার জীবনে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। আমার পর একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম। খুব সুন্দর হয়েছে গু। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন। কর্মচারীদের সাথে কথা বললেন। তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম। আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? কি স্যার?
কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই 3টা গুণই আছে গু। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম। ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে গু। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে। একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও। 50-50। রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে। আমি বিশ্বাস করি। সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। 50 অধ্যায়, বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হল। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় 10 করোড় টাকা। সোহেলকে 5 করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়ে, ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয়, সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না গিয়ে। কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি। উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হল। প্রথম 6 মাস সব ভালোই চলছিল। কাজ সময়মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু 7 মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। 1 করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। 1 করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টের সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল। কিন্তু ব্যাংক বলল, ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না। কোনো একটা রাস্তা বের হবেই কি। কিন্তু সোহেল কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর 15 দিন সময় দিয়েছে। 15 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। 10 দিন কেটে গেল। সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। 11 দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি গু। হ্যাঁ ভাই, আমি বিপদে পড়েছি। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে। 5 লাখ টাকা। তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই আমি কিছু বলার দরকার নেই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। জাহিদ ভাই চলে যাওয়ার পর আরও 2 জন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট, আরেকজন তার কর্মচারী। 2 জন মিলে আরও 8 লাখ টাকা দিল। করিম মামা 20 লাখ টাকা ব্যবস্থা করলেন। তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে। মিনা তার সব গয়না বিক্রি করে 10 লাখ টাকা দিল। সবাই মিলে প্রায় 45 লাখ টাকা জোগাড় হল। বাকি 65 লাখ টাকা সোহেল তার অফিসের সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিন্যান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়ে ব্যবস্থা করল। ঠিক 14 দিনের দিন সোহেল ইনভেস্টরকে 1 করোড় টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন। সোহেল তার অফিসে ফিরে এসে চেয়ারে বসে কাঁদল। এত চাপ, এত টেনশন, সব যেন একসাথে বের হয়ে এলো। মিনা এসে তাকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি সোহেল, আমরা পেরেছি গু। 16 অধ্যায়, পুনরুদ্ধার। এই ঘটনার পর সোহেল আরও সাবধান হয়ে গেল। সে বুঝল, ব্যবসায় শুধু সাহস নয়, বুদ্ধিও লাগে। ঝুঁকি নিতে হয়, কিন্তু হিসাব করে। প্রজেক্ট চলতে থাকল। এবার সোহেল আরও সতর্কতার সাথে সবকিছু পরিচালনা করল। প্রতিটা খরচ হিসাব করল, প্রতিটা সিদ্ধান্ত ভেবেচিন্তে নিল।
আরও 1 বছর পর 20 ফ্লোর বিজনেস টাওয়ার সম্পন্ন হল। চমৎকার বিল্ডিং, শহরের অন্যতম সুন্দর ভবন। বিল্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে শহরের মেয়র এলেন। অনেক ব্যবসায়ী, সাংবাদিক এল। সোহেলের নাম পত্রিকায় ছাপা হল। স্বপ্নের শহরে এক তরুণ উদ্যোক্তার সফলতার গল্প। প্রজেক্ট থেকে সোহেলের লাভ হল প্রায় 2 করোড় টাকা। এই টাকা দিয়ে সে সব ঋণ শোধ করল। জাহিদ ভাইয়ের টাকা ফেরত দিল। করিম মামার ঋণ শোধ করল। যারা সাহায্য করেছিল সবাইকে টাকা ফেরত দিল। মিনার জন্য নতুন গয়না কিন, আরও সুন্দর। তার মাকে গ্রামে একটা নতুন পাকা বাড়ি বানিয়ে দিল। মা কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। তুই আমার সব স্বপ্ন পূরণ করেছিস। সোহেল নিজেদের জন্য একটা ফ্ল্যাট কিন, 4 রুমের ফ্ল্যাট, সমুদ্রের কাছে। এখন আর ভাড়া বাড়িতে থাকতে হয় না। 7ম অধ্যায়, প্রতিদান। সোহেল এখন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা। কিন্তু সে তার শেখ ভোলেনি। যে গ্রাম থেকে সে এসেছে, যারা তাকে সাহায্য করেছে, কাউকেই ভোলেনি। সে তার গ্রামে একটা স্কুল বানিয়ে দিল। সোহেল ফাউন্ডেশন স্কুল কো গরিব ছেলেমেয়েরা ফ্রিতে পড়তে পারবে। ভালো শিক্ষক নিযোগ দিল। ভালো পড়াশোনার ব্যবস্থা করল। শহরে একটা ফ্রি মেডিকেল ক্লিনিক খুল। গরিব মানুষরা ফ্রিতে চিকিৎসা পাবে। প্রতি বছর 10 জন মেধাবী কিন্তু গরিব ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া শুরু করল। তারা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। একদিন একটা টিভি চ্যানেল সোহেলের ইন্টারভিউ নিতে এল। আপনার সফলতার গোপন সূত্র কি? সোহেল একটু ভেবে বলল, কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। এই 3টা জিনিস যদি কারো মধ্যে থাকে, সে যে কোনো কিছু অর্জন করতে পারে। আর সবচেয়ে বড় কথা, যারা আমাকে সাহায্য করেছে তাদের ছাড়া আমি কিছুই না। একা কেউ সফল হতে পারে না। আপনার পরবর্তী স্বপ্ন কি? আমি চাই আরও মানুষকে সাহায্য করতে। আমার মতো যারা গ্রাম থেকে শহরে আসে তাদের জন্য একটা ট্রেনিং সেন্টার খুলব। তারা সেখানে বিভিন্ন স্কিল শিখতে পারবে, চাকরি পাবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। 8ম অধ্যায়, নতুন প্রজন্ম। আরও 5 বছর কেটে গেল। সোহেল এখন 45 বছরের। তার মেয়ে সারা এখন 9 বছরের। স্কুলে ক্লাস 4-এ পড়ে। খুব মেধাবী মেয়ে। একদিন সারা বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কিভাবে এত বড় হলে? আমার বন্ধুরা বলে তুমি একজন সফল মানুষ গো। সোহেল তাকে কোলে নিয়ে বসল। বাবা, তুমি জানো, তোমার দাদু ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ। কিন্তু আমরা গরিব ছিলাম। আমি রিকশা চালাতাম। রিকশা? সত্যি? হ্যাঁ। তারপর আমি এই শহরে এলাম। অনেক কষ্ট করেছি। কিন্তু হাল ছাড়িনি। মানুষ আমাকে সাহায্য করেছে। আর আমি কঠোর পরিশ্রম করেছি। বাবা, আমিও কি তোমার মতো হতে পারব? অবশ্যই পারবে বাবা। তবে মনে রেখো, সফলতা মানে শুধু টাকা পয়সা না। সফলতা মানে ভালো মানুষ হওয়া, অন্যদের সাহায্য করা, সৎ থাকা। সারা মাথা নাডল। আমি ভালো মানুষ হব বাবা। সোহেল তার মেয়েকে জড়িয়ে ধরল। মনে মনে ভাবল, তার জীবনের সব কষ্ট সার্থক হয়েছে। মিনা রান্নাঘর থেকে ডাকল, খাবার তৈরি। এসো। সোহেল সারাকে নিয়ে ডাইনিং টেবিলে গেল। ঋতু এসেছে। সে এখন বিয়ে করেছে, তার একটা ছেলে হয়েছে। সোহেলের মা মাঝে মাঝে চট্টগ্রামে বেড়াতে আসেন। আজও এসেছেন। সবাই মিলে খেতে বসল। হাসিগল্পে ভরা পরিবার। সোহেল তাকাল তার মায়ের দিকে, মিনার দিকে, সারার দিকে, ঋতুর দিকে। মনে হল, জীবনে আর কি চাই? খাওয়া শেষে সবাই বসে রইল। গল্প করছিল। হঠাৎ সোহেলের ফোন বাজল। অফিস থেকে। একটা জরুরি বিষয়। সোহেল ফোন রেখে দিয়ে মিনাকে বলল, একটা নতুন প্রজেক্টের প্রস্তাব এসেছে। একটা এতিমখানা বানানোর কাজ। সরকারি প্রজেক্ট। তুমি নেবে? অবশ্যই। এটা আমার স্বপ্নের প্রজেক্ট। যেসব বাচ্চাদের বাবা মা নেই, তাদের জন্য একটা সুন্দর জায়গা। মিনা হাসল। তুমি কখনো বদলাও না। এখনো অন্যদের কথা ভাবো। এটাই তো জীবন মিনা। শুধু নিজের জন্য বাঁচলে কি হবে? 19 অধ্যায়, উত্তরাধিকার। 10 বছর আরও কেটে গেল। সোহেল এখন 55 বছরের। তার চুলে পাক ধরেছে। কিন্তু শক্তি এখনো আগের মতোই।
সারা এখন ১৯ বছরের। সে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে চায় বাবার মতো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে। একদিন সারা বাবাকে বলল, বাবা, আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই। এখনও তো তোর পড়াশোনা বাকি। জানি, কিন্তু আমি এখন থেকেই শিখতে চাই। ছুটির দিনে তোমার সাথে সাইটে যেতে চাই। দেখতে চাই কিভাবে কাজ হয়। সোহেল খুশি হয়ে গেল। তার মেয়ে তার পথ অনুসরণ করতে চায়। ঠিক আছে, কিন্তু শর্ত হল তোকে সবকিছু নিজ থেকে শিখতে হবে। কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাবি না। আমি তো তাই চাই, বাবাগু। সারা তার বাবার সাথে কাজ শিখতে শুরু করল। সে দেখল কিভাবে শ্রমিকরা কাজ করে, কিভাবে ম্যাটেরিয়াল বাছাই করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়। সোহেল তাকে কোনো সহজ পথ দিল না। সারাকেও সবার মতো কষ্ট করতে হল। সাইটে রোদে দাঁড়িয়ে থাকতে হল। শ্রমিকদের সাথে কথা বলতে হল। কিন্তু সারা হাল ছাড়ল না। সে তার বাবার মেয়ে। পরিশ্রম করতে জানে। ৩ বছর পর সারা গ্রাজুয়েট হল। সে সোহেলের কোম্পানিতে জুনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে যোগ দিল। সোহেল ধীরে ধীরে সারাকে বড় দায়িত্ব দিতে শুরু করল। সারা তার বাবার মতোই সৎ, পরিশ্রমী। ২০ অধ্যায়, সমাপ্তি নয়, নতুন শুরু। আরও ৫ বছর পর সোহেল এখন ৬০ বছরের। সে সিদ্ধান্ত নিল, এবার অবসর নেওয়ার সময় এসেছে। কোম্পানির দায়িত্ব সারাকে দেবে। একটা অনুষ্ঠান করা হল। সোহেল আনুষ্ঠানিকভাবে কোম্পানির চেয়ারম্যান পদ থেকে অবসর নিল। সারা হল নতুন ম্যানেজিং ডিরেক্টর। সোহেল তার বক্তব্যে বলল, আমি যখন এই শহরে এসেছিলাম আমার পকেটে ছিল মাত্র ৫,০০০ টাকা। একটা ছোট্ট ব্যাগ। আর অনেক স্বপ্ন। আজ ৪০ বছর পর আমি পেছনে ফিরে তাকাই, দেখি একটা দীর্ঘ পথ। সেই পথে অনেক কষ্ট ছিল, অনেক বাধা ছিল। কিন্তু ছিল অনেক ভালোবাসাও। অনেক মানুষের সাহায্যও। আমি বিশ্বাস করি সফলতা একা আসে না। এটা আসে অনেক মানুষের সমর্থন, ভালোবাসা আর বিশ্বাস নিয়ে। আমি যা কিছু অর্জন করেছি তা আমার একার না। এটা আমার পরিবারের, আমার কর্মচারীদের, আমার বন্ধুদের, সবার। আজ আমি আমার মেয়ে সারার হাতে এই দায়িত্ব তুলে দিচ্ছি। আমি জানি সে আমার চেয়ে ভালো করবে। কারণ সে শিখেছে আমার ভুল থেকে, আমার অভিজ্ঞতা থেকে। অনুষ্ঠান শেষ হল। সবাই চলে গেল। সোহেল আর মিনা অফিসে একা দাঁড়িয়ে রইল। মিনা, মনে আছে আমরা প্রথম কখন দেখা হয়েছিলাম? হ্যাঁ, তোমার সেই ছোট্ট মুদি দোকানে। তুমি বিস্কুট কিনতে এসেছিলে। কে ভেবেছিল সেই দিন থেকে আমাদের এই পর্যস্বপ্নের শহর। প্রথম অধ্যায়, যাত্রা শুরু। সকাল ৭টা বেজে গেছে। ঢাকার কমলাপুর রেলস্টেশনে মানুষের ভিড়। চারদিকে চা বিস্কুট বিক্রেতাদের চিৎকার, ট্রেনের হর্ন আর যাত্রীদের কোলাহল। এই বিশাল ভিড়ের মধ্যে একটা ছোট্ট ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে সোহেল। বয়স মাত্র ২২। গায়ের রং শ্যামলা, চোখে স্বপ্নের ঝিলিক। ভাইজা, চট্টগ্রামের টিকিট আছে? সোহেল টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। আছে। ৩০ টাকা। কাউন্টারের লোকটা উত্তর দিল। সোহেল তার পকেট থেকে টাকা বের করল। মোট ৫,০০০ টাকা। এই টাকা সে জমিয়েছে গত ৩ বছরে রিকশা চালিয়ে। তার স্বপ্ন ছিল চট্টগ্রাম গিয়ে একটা ভালো চাকরি পাওয়া। গ্রামে আর থাকতে চায় না সে। বাবা মারা গেছেন ১০ বছর আগে। মা আর ছোট বোন ঋতুকে নিয়ে সংসার চালাচ্ছিল রিকশা চালিয়ে। কিন্তু এভাবে তো আর সারা জীবন চলবে না। টিকিট কেটে সোহেল প্ল্যাটফর্মে এল। ট্রেন ছাড়বে আর মাত্র ১৫ মিনিট পরে। সে একটা বেঞ্চে বসে পড়ল। ব্যাগটা বুকের কাছে চেপে ধরল। এই ব্যাগে আছে তার সব সম্পদ, কিছু কাপড়, একটা ছোট্ট ফটো ফ্রেমে বাবা মায়ের ছবি, আর কিছু টাকা। কোথায় যাচ্ছেন? পাশে বসা একজন বয়স্ক মানুষ জিজ্ঞেস করলেন। চট্টগ্রাম, কাকা। চাকরি খুঁজতে যাচ্ছি। সোহেল বিনয়ের সাথে উত্তর দিল। ভালো। তবে শহরে সাবধানে থাকবেন। শহর মানে অনেক সুযোগ, কিন্তু অনেক ফাঁদও আছে। বয়স্ক লোকটা বললেন। সোহেল মাথা নাড়ল। সে জানে শহরের জীবন সহজ না। কিন্তু তার কোনো বিকল্প নেই। গ্রামে রিকশা চালিয়ে মাসে ৩,৫০০ টাকা আয় হতো। তার মধ্যে সংসার চালাতে হতো, বোনের স্কুলের খরচ দিতে হতো, মায়ের ওষুধের খরচ দিতে হতো। কিছুই বাঁচত না। আর এই জীবন থেকে বেরোনোর একটাই পথ, শহরে গিয়ে ভালো কাজ খুঁজে নেওয়া। সোহেল মনে মনে ভাবল তার বাবার কথা।
বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ ছিলেন। সবসময় বলতেন, সোহেল, তুই লেখাপড়া শিখে বড় মানুষ হবি। আমাদের পরিবারে আর কেউ বড় চাকরি করেনি, তুই করবি। কিন্তু বাবা যখন মারা গেলেন তখন সোহেল মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। ফলাফল ভালো হয়েছিল, জিপিএ অর্ধচতু। কিন্তু বাবার মৃত্যুর পর আর পড়া হল না। পরিবারের দায়িত্ব নিতে হল। ট্রেন ছাড়ল। সোহেল জানালার পাশে বসে বাইরে তাকাল। ধানক্ষেত, নদী, ছোট ছোট গ্রাম, সব পেছনে ফেলে ট্রেন এগিয়ে চল। সোহেলের মনে হল সে যেন তার পুরনো জীবনটাকেও পেছনে ফেলে আসছে। ট্রেনে একজন হকার এসে চা বিক্রি করছিল। সোহেল একটা চা কিনল। 10 টাকা। চা খেতে খেতে সে ভাবছিল, চট্টগ্রাম পৌঁছে কি হবে? করিম মামা তাকে সাহায্য করবেন তো? চাকরি পাওয়া যাবে তো? করিম মামা আসলে সোহেলের খুব দূর সম্পর্কের মামা। সোহেলের দাদির বোনের ছেলে। অনেক বছর আগে গ্রাম ছেড়ে চট্টগ্রামে চলে গিয়েছিলেন। সেখানে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন। বছরে একবার দুবার গ্রামে আসতেন। গত বছর যখন এসেছিলেন তখন সোহেলের মাকে বলেছিলেন, সোহেলকে চট্টগ্রাম পাঠান, আমি একটা কাজের ব্যবস্থা করে দেব। সেই কথাতেই ভরসা করে সোহেল আজ এই যাত্রা। দ্বিতীয় অধ্যায়, নতুন শহর। চট্টগ্রাম পৌঁছাতে প্রায় 6 ঘণ্টা লেগে গেল। দুপুর 1টা বাজে। সোহেল স্টেশন থেকে বের হয়ে শহরের রাস্তায় দাঁড়াল। কি বিশাল শহর! এত গাড়ি, এত মানুষ। চারদিকে উঁচু উঁচু বিল্ডিং, দোকানপাট, মানুষের ভিড়। সোহেল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল সব কিছু দেখতে দেখতে। তার মনে হচ্ছিল সে যেন অন্য কোনো পৃথিবীতে এসে পড়েছে। তার পকেটে একটা ছোট্ট কাগজ আছে। সেখানে লেখা একটা ঠিকানা, করিম মিয়া, বাড়ি নং 23, রোড নং 5, আগ্রাবাদ, চট্টগ্রামকে। সোহেল একটা রিকশা ডাকল। কত নেবেন আগ্রাবাদ যেতে? 50 টাকা গু। সোহেল রিকশায় উঠল। রাস্তার দুধারে দোকান, মার্কেট, অফিস, সব কিছু দেখতে দেখতে সে অবাক হয়ে গেল। এত বড় শহর, এত কিছু! গ্রামের সেই ছোট্ট বাজারের সাথে কোনো তুলনাই হয় না। প্রায় আধা ঘণ্টা পর রিকশা একটা পুরনো বাড়ির সামনে থামল। 3 তলা বাড়ি, কিন্তু রং উঠে গেছে। সিঁড়ি দিয়ে উঠে 3য় তলায় করিম মামার ফ্ল্যাটে নক করল। দরজা খুলল এক মধ্যবয়সী মহিলা। কে? আসসালামু আলাইকুম আপা। আমি সোহেল। নোয়াখালীর গ্রাম থেকে এসেছি। করিম মামা বাড়িতে আছেন? মহিলা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। করিম তো অফিসে গেছে। তুমি কে? কোথা থেকে এসেছ? সোহেল সব খুলে বলল। মহিলা তাকে ভেতরে ঢুকতে দিল। বসো। করিম সন্ধ্যায় ফিরবে গু। ফ্ল্যাটটা ছোট। 2টো রুম, একটা ছোট্ট রান্নাঘর আর একটা বাথরুম। কিন্তু সোহেলের কাছে খুব সুন্দর লাগল। গ্রামের সেই টিনের ঘরের চেয়ে তো অনেক ভালো। মহিলা তার নাম জানাল, সালমা। করিম মামার স্ত্রী। তাদের 2টো ছেলে, একজন ক্লাস 8-এ পড়ে, আরেকজন ক্লাস 5-এ। খেয়েছ? সালমা আপা জিজ্ঞেস করল। না আপা গু। অপেক্ষা করো। ভাত আছে, মাছ আছে। খাও। সোহেল প্রথমে রাজি হতে চাইল না, কিন্তু খুব খিদে পেয়েছিল। সকাল থেকে শুধু একটা চা আর বিস্কুট খেয়েছে। খাওয়া দাওয়ার পর সোহেল বসে রইল। সালমা আপা তাকে গল্প করতে লাগল। তোমার মা কেমন আছেন? তোমার বোন? ভালো আছে আপা। মার একটু গেটে বাত আছে। ওষুধ খাচ্ছেন। বোন স্কুলে পড়ে কু। তুমি কি করতে চাও এখানে? চাকরি খুঁজছি আপা। যে কোনো কাজ করব। বাসায় মা আর বোনকে টাকা পাঠাতে হবে। সালমা আপা মাথা নাড়ল। করিম তোমার জন্য কিছু একটা করবে। সে ভালো মানুষ গ। সারাদিন অপেক্ষা করল সোহেল। সন্ধ্যা 6টায় করিম মামা ফিরলেন। 50-এর কাছাকাছি বয়স, কালো রঙের প্যান্ট শার্ট পরা, হাতে একটা ব্যাগ। আরে সোহেল, কবে এলি? করিম মামা খুশি হয়ে বললেন। আজ সকালে মামা গু। করিম মামা তাকে জড়িয়ে ধরলেন। অনেকদিন পর দেখলাম। কেমন আছিস? ভালো আছি মামা গি। ভালো করেছিস এসে। এখানে অনেক সুযোগ আছে। তোর জন্য একটা কাজের ব্যবস্থা করে দেব। তবে প্রথমে কয়েকদিন এখানে থাক। শহরটা একটু চিনে নে। তারপর কাজে যোগ দিবি। সোহেলের মনে আসার আলো জ্বল। সে ভাবল হয়তো তার ভাগ্য এবার পাল্টাবে।
তৃতীয় অধ্যায়, প্রথম চাকরি। এক সপ্তাহ পরে করিম মামা সোহেলকে তার কোম্পানিতে নিয়ে গেলেন। কোম্পানির নাম আলামিন কনস্ট্রাকশন। অফিসটা শহরের কেন্দ্রে ৫ তলা একটা বিল্ডিংয়ের দোতলায়। মালিক আলী সাহেব, ৫০-এর কাছাকাছি বয়স, মোটা চেহারা, চোখে সোনার ফ্রেমের চশমা। বড়লোক মানুষ, কিন্তু খুব কড়া। এই ছেলেটাকে কি কাজে লাগাবেন? আলী সাহেব করিম মামাকে জিজ্ঞেস করলেন। স্যার, ও আমার আত্মীয়। গ্রাম থেকে এসেছে। খুব পরিশ্রমী। যে কোনো কাজে লাগাতে পারেন উ। আলী সাহেব সোহেলের দিকে তাকালেন। তুমি কি পড়েছ? স্যার, এসএসসি পাস। জিপিএ অর্ধচতু উ। হুম। ভালো। কম্পিউটার চালাতে পারো? না স্যার, পারি না। কিন্তু শিখতে চাই উ। আলী সাহেব একটু ভাবলেন। ঠিক আছে। তোমাকে অফিসের কাজে রাখব। ফাইল গুছানো, চা বানানো, কাগজপত্র নিয়ে যাওয়া না, এসব। মাসে ৫,০০০ টাকা। রাজি আছো? জি স্যার। সোহেল খুশি হয়ে গেল। ৫,০০০ টাকা। রিকশা চালিয়ে ৩,৫০০ পেত। এখানে ৫,০০০। কাজ শুরু হলো পরদিন থেকে। সকাল ৮টায় অফিসে যেতে হয়, ফিরতে হয় সন্ধ্যা ৭টায়। প্রথম দিন সোহেল ঘুম থেকে উঠল ভোর ৫টায়। তৈরি হয়ে ৭:৩০টায় অফিসের উদ্দেশ্যে বের হল। করিম মামার বাড়ি থেকে অফিস প্রায় ৫ কিলোমিটার। বাসে যেতে হয়। অফিসে পৌঁছে সোহেল দেখল সেই প্রথম আলী সাহেব এখনও আসেননি। অফিস খোলা ছিল না। ৮-১০ মিনিট পর একজন লোক এসে অফিস খুল। তুমি নতুন? জি। আমি সোহেল গু। আমি জাহিদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এসো উ। জাহিদ ভাই সোহেলকে সব কিছু দেখাল। অফিসে মোট ৬ জন কর্মচারী। ২ জন ইঞ্জিনিয়ার, একজন অ্যাকাউন্ট্যান্ট, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জাহিদ ভাই, একজন রিসেপশনিস্ট, আর এখন সোহেল। সোহেলের কাজ শুরু হলো চা বানানো দিয়ে। তারপর অফিস পরিষ্কার করা, ফাইল গুছানো, কাগজপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। কাজ কঠিন না, কিন্তু সারাদিন দৌড়ঝাঁপ করতে হয়। দুপুরে খাবারের জন্য আধা ঘন্টা বিরতি। সোহেল একটা ছোট হোটেলে গিয়ে ভাতরাল তরকারি খেল। ৫০ টাকা। সন্ধ্যায় অফিস বন্ধ হল। সোহেল ক্লান্ত হয়ে বাসায় ফিরল। কেমন লাগল প্রথম দিন? করিম মামা জিজ্ঞেস করলেন। ভালো মামা। অনেক কিছু শিখলাম ঘ। প্রথম মাসের শেষে সোহেল বেতন পেল ৫,০০০ টাকা। সে ৩,০০০ টাকা মাকে পাঠাল। মা ফোনে কাঁদতে লাগলেন। আল্লাহ তোকে ভালো রাখুক সোহেল উ। সোহেলের চোখেও জল এলো। তার মনে হল সে একটা বড় কাজ করতে পেরেছে। চতুর্থ অধ্যায়, শহরের জীবন। ৩ মাস কেটে গেল। সোহেল এখন শহরের সাথে মিশে গেছে। প্রতিদিন অফিসে যাও আসার পথে সে দেখে হাজারো মানুষের জীবন। কেউ সফল, কেউ ব্যর্থ। কিন্তু সবাই চলছে নিজের পথে। সোহেল অফিসের কাজের পাশাপাশি কম্পিউটার শেখার চেষ্টা করছে। অফিসে একটা কম্পিউটার আছে। যখন কেউ ব্যবহার করে না, তখন সোহেল একটু একটু শিখার চেষ্টা করে। জাহিদ ভাই তাকে সাহায্য করেন। সোহেল, তুমি যদি কম্পিউটার ভালোভাবে শিখতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। জাহিদ ভাই একদিন বললেন। কিভাবে শিখব ভাই? ট্রেনিং সেন্টারে যাও। সন্ধ্যায় ক্লাস আছে। মাসে ২,০০০ টাকা লাগবে গে। সোহেল ভাবল। ২,০০০ টাকা অনেক। কিন্তু এটা বিনিয়োগ। ভবিষ্যতের জন্য। সে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হল। সপ্তাহে ৩ দিন, সন্ধ্যা ৭:৩০ থেকে রাত ৯টা পর্যন্ত ক্লাস। কম্পিউটারের বেসিক, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট ব্যবহার। একদিন অফিস থেকে ফেরার সময় সোহেল একটা দোকানে চা খেতে গেল। দোকানের পাশেই একটা ছোট্ট মুদি দোকান। সেখানে একটা মেয়ে বসে আছে। বয়স হবে ২০-এর কাছাকাছি। সাদাসিধে চেহারা, সাদা শাড়ি পরা, কিন্তু চোখে এক ধরনের দৃঢ়তা। ভাইজা, ১ প্যাকেট বিস্কুট দেন কি? সোহেল বলল। মেয়েটা বিস্কুট দিল। ২০ টাকা। সোহেল টাকা দিয়ে যাচ্ছিল, হঠাৎ মেয়েটা বলল, আপনি নতুন এসেছেন এই এলাকায়, তাই না? হ্যাঁ। ৩ মাস হল। কিভাবে বুঝলেন? আপনার চেহারা দেখেই বোঝা যায়। এখনও গ্রামের ছোঁয়া আছে। আর আপনি প্রতিদিন এই পথ দিয়ে যান। দেখেছি কি? মেয়েটা হাসল। সোহেলও হেসে ফেলল। আপনি খুব পর্যবেক্ষক মনে হচ্ছে গি।
জীবনে অনেক কিছু দেখেছি, তাই মানুষকে চিনতে শিখেছি। আপনার নাম? মিনা। এই দোকান আমার বাবার। উনি অসুস্থ, তাই আমি দেখছি। সেদিন থেকে সোহেল প্রায়ই সেই দোকানে যেতে শুরু করল। মিনার সাথে গল্প করত। ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হল। মিনাও তার জীবনের গল্প বলল। মিনার মা মারা গেছেন যখন সে মাত্র 7 বছরের। বাবা আব্দুল হামিদ একা হাতে মিনাকে বড় করেছেন। মুদি দোকান দিয়ে সংসার চালান। মিনা কলেজে পড়ে, অনার্স সেকেন্ড ইয়ার। সকালে কলেজে যায়, দুপুরে ফিরে এসে দোকান সামলায়। বাবার হার্টের সমস্যা আছে, তাই ভারী কাজ করতে পারেন না। তোমার স্বপ্ন কি? একদিন সোহেল জিজ্ঞেস করল। গ্র্যাজুয়েশন শেষ করে একটা ভালো চাকরি করব। তারপর বাবাকে ভালো চিকিৎসা করাব। তুমি? আমিও চাকরি করে পরিবারকে ভালোভাবে দেখভাল করতে চাই। মা আর বোনকে নিয়ে শহরে আনব একদিন। দুজনেই নিজেদের স্বপ্নের কথা বলতে গিয়ে বুঝল তাদের স্বপ্ন অনেকটা একই রকম। 5ম অধ্যায়, বিপদ। 6 মাস কেটে গেল। সোহেল এখন আলী সাহেবের খুব প্রিয় কর্মচারী। সে শুধু চাবিস্কুট দেওয়ার কাজই করে না, এখন কম্পিউটারেও কিছু কাজ শিখেছে। ছোটখাটো টাইপিং, ডেটা এন্ট্রি এসব করতে পারে। আলী সাহেব খুশি হয়ে তার বেতন বাড়িয়ে 8,000 টাকা করে দিয়েছেন। একদিন রাতে সোহেল অফিস থেকে ফিরছিল। সেদিন একটু দেরি হয়ে গেছে। রাত প্রায় 9টা। সাধারণত সোহেল সন্ধ্যা 7:30টায় ফিরে। কিন্তু সেদিন অফিসে একটা জরুরি কাজ ছিল। বাস থেকে নেমে সোহেল বাড়ির দিকে হাঁটছিল। হঠাৎ একটা অন্ধকার গলিতে 3 জন লোক তাকে ঘিরে ধরল। তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। টাকা দে তাড়াতাড়ি, একজন বলল। তার হাতে একটা ছুরি। সোহেল ভয় পেয়ে গেল। ভাই, আমার কাছে খুব কম টাকা আছে। যা আছে দে, তাড়াতাড়ি করো। সোহেল কাঁপতে কাঁপতে তার পকেট থেকে 5 টাকা বের করে দিল। এই টাকা দিয়ে সে বাজার করবে ভেবেছিল। কিন্তু ছিনতাইকারীরা সন্তুষ্ট হল না। শুধু 5 টাকা? তোর ব্যাগে কি আছে? তারা সোহেলের ব্যাগ কেড়ে নিল। ব্যাগে ছিল তার মোবাইল, কম্পিউটার ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। না ভাই, ব্যাগটা ফেরত দেন। ওতে আমার জরুরি জিনিস আছে। মোবাইল নিয়ে নেন, কিন্তু ব্যাগটা দেন। কিন্তু ওরা শুনল না। একজন সোহেলকে জোরে ধাক্কা দিল। সোহেল পড়ে গেল। মাথা রাস্তার কংক্রিটে ধাক্কা লেগে গেল। রক্ত বের হল। 3 জন দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ সোহেল অজ্ঞান হয়ে পড়ে রইল। তারপর ধীরে ধীরে জ্ঞান ফিরল। মাথায় প্রচণ্ড ব্যথা। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু মাথা ঘুরছিল। কোনোমতে একটা দেয়াল ধরে দাঁড়াল। একজন পথচারী তাকে দেখে থামল। কি হয়েছে ভাই? ছিনতাই হয়েছে। এসো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সোহেল রাজি হল না। না, ঠিক আছি, বাড়ি যেতে পারব। সে কোনোমতে করিম মামার বাড়িতে পৌঁছাল। দরজা খুলেই সালমা আপা চিৎকার করে উঠলেন। ও আল্লাহ! কি হয়েছে? করিম মামা দৌড়ে এলেন। সোহেলকে ভেতরে নিয়ে গেলেন। তার মাথায় জল ঢেলে রক্ত পরিষ্কার করলেন। ক্ষতটা বেশ গভীর। হাসপাতালে যেতে হবে কি? করিম মামা বললেন। তারা একটা অটোরিকশা নিয়ে নিকটস্থ হাসপাতালে গেলেন। ডাক্তার সোহেলের মাথায় 3টা সেলাই দিলেন। বলল, 1 সপ্তাহ বিশ্রাম নিতে হবে। কোনো ভারী কাজ করা যাবে না। হাসপাতাল থেকে ফিরে সোহেল শুয়ে রইল। তার মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গেছে। মোবাইল চলে গেছে, গুরুত্বপূর্ণ কাগজপত্র চলে গেছে। এখন 1 সপ্তাহ অফিস করতে পারবে না। পরদিন সকালে করিম মামা আলী সাহেবকে ফোন করে সব জানালেন। আলী সাহেব বললেন, ঠিক আছে, সোহেল ভালো হয়ে এলে আসবে, চিন্তার কিছু নেই। মিনা যখন এই খবর শুনল, সে সন্ধ্যায় সোহেলকে দেখতে এল করিম মামার বাড়িতে। সাথে এনেছিল কিছু ফল। কি হয়েছিল? মিনা চিন্তিত গলায় জিজ্ঞেস করল। সোহেল সব বলল। মিনা রেগে গেল। এই শহরে এখন অনেক অপরাধ বেড়ে গেছে। পুলিশ কিছু করে না। তুমি পুলিশে রিপোর্ট করেছ? না, লাভ নেই। তবুও করা উচিত। তোমার মোবাইলটা হয়তো খুঁজে পাওয়া যাবে। করিম মামা সোহেলকে নিয়ে পুলিশ স্টেশনে গেলেন। জেনারেল ডায়েরি করলেন।
কিন্তু পুলিশ খুব একটা আশা দিল না। দেখি কিছু করা যায় কিনা গু। সোহেল বুঝল মোবাইল আর ফিরবে না। সেই এক সপ্তাহ সোহেলের জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। সে শুধু শারীরিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি, মানসিকভাবেও ভেঙে পড়েছিল। প্রতিরাতে দুঃস্বপ্ন দেখত। সেই ৩ জন ছিনতাইকারীর মুখ ভুলতে পারছিল না। মিনা প্রায় প্রতিদিন আসত। তাকে সাহস দিত। তুমি হাল ছেড়ো না সোহেল। জীবনে এরকম খারাপ সময় আসে। কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল বীরত্ব। সোহেলের মা গ্রাম থেকে ফোন করতেন। করিম মামার মোবাইল থেকে। তুই ভালো আছিস তো? সোহেল মাকে সব সত্যি বলেনি। শুধু বলেছে, হ্যাঁ মা, ভালো আছি। একটু জ্বর হয়েছিল। এখন ভালো। ১ সপ্তাহ পর সোহেল আবার অফিসে গেল। আলী সাহেব তাকে দেখে খুশি হলেন। কেমন আছো? ভালো আছি স্যার। ঠিক আছে। তবে প্রথম কয়েকদিন হালকা কাজ করবে গু। সোহেল আবার কাজে মন দিল। কিন্তু একটা জিনিস তাকে খুব কষ্ট দিচ্ছিল, তার মোবাইল নেই। মায়ের সাথে কথা বলতে পারছে না নিয়মিত। করিম মামার মোবাইল চাইতে সংকোচ লাগে। একদিন জাহিদ ভাই তাকে ডাকলেন। সোহেল, আমার একটা পুরনো মোবাইল আছে। তুমি ব্যবহার করো? না ভাই, আমি নাও। আমার কাজে লাগছে না। তুমি রাখো গু। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ ভাই। মোবাইল পেয়ে সোহেল প্রথমেই মাকে ফোন করল। মা খুব খুশি হলেন। এতদিন ফোন করিসনি কেন? মা, মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল। নতুন নিয়েছি। মায়ের গলায় স্বস্তি ফুটে উঠল। ৬ষ্ঠ অধ্যায়, নতুন সুযোগ। আরও ৩ মাস কেটে গেল। সোহেল পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তার জীবন আবার স্বাভাবিক হয়ে এসেছে। সে এখন কম্পিউটার ট্রেনিং শেষ করেছে। সার্টিফিকেট পেয়েছে। কিন্তু একটা ঘটনা তার জীবনে বড় পরিবর্তন নিয়ে এলো। একদিন সকালে আলী সাহেব তাকে ডাকলেন। সোহেল, বসো। সোহেল বসল। মনে একটু ভয় লাগছিল। আলী সাহেব কি তাকে বকবেন? সোহেল, তুমি তো এখন কম্পিউটার চালাতে পারো? জি স্যার, একটু একটু শিখেছি। ভালো। আমি তোমার কাজ দেখছি। তুমি খুব পরিশ্রমী আর সৎ। আমাদের কোম্পানিতে এরকম মানুষের দরকার গু। সোহেল কিছু বুঝতে পারছিল না। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। আমাদের কোম্পানি একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করছে নতুন কর্মচারীদের জন্য। ৬ মাসের কোর্স। কম্পিউটার অ্যাকাউন্টিং, ভবন নির্মাণের হিসাব নিকাশ, প্রজেক্ট ম্যানেজমেন্ট সব শিখবে। কোম্পানি সব খরচ দেবে। ট্রেনিংয়ের সময় তোমার বেতনও চলবে। রাজি আছো? সোহেল বিশ্বাস করতে পারছিল না। স্যার, সত্যি? আমাকে এত বড় সুযোগ দিচ্ছেন? হ্যাঁ। তুমি ভালো ছেলে, পরিশ্রমী। আমি তোমাকে এগিয়ে দিতে চাই। ভবিষ্যতে তুমি এই কোম্পানির একজন গুরুত্বপূর্ণ কর্মচারী হবে। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ স্যার। আমি কঠোর পরিশ্রম করব। আমি জানি। সেদিন সন্ধ্যায় সোহেল মিনার দোকানে গেল। মিনাকে খবরটা দিল। মিনা খুব খুশি হল। তার চোখে জল এসে গেল। তুমি পারবে সোহেল। আমি জানি। সোহেল তার মা আর বোনকেও ফোন করে খবরটা দিল। মা কাঁদতে লাগলেন। তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। ট্রেনিং শুরু হলো পরের মাস থেকে। প্রতিদিন সকালে ৩ ঘন্টা ক্লাস, তারপর বাকি সময় অফিসের কাজ। ক্লাসে ৫ জন নতুন কর্মচারী। সবাই তরুণ, উৎসাহী। শিক্ষক ছিলেন একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার। নাম রহিম স্যার। তিনি খুব ভালোভাবে সব কিছু বুঝাতেন। কম্পিউটার অ্যাকাউন্টিং, এক্সেলে জটিল ক্যালকুলেশন, প্রজেক্টের বাজেট তৈরি, সময় ব্যবস্থাপনা সব। সোহেল পুরো মনোযোগ দিয়ে শিখতে লাগল। সন্ধ্যায় বাড়ি ফিরে প্র্যাকটিস করত। করিম মামার ছেলের কাছ থেকে একটা ল্যাপটপ ধার নিত কখনো কখনো। ৬ মাস পরে ট্রেনিং শেষ হল। সবাই সার্টিফিকেট পেল। আলী সাহেব একটা অনুষ্ঠান করলেন। সোহেল সেরা পারফর্মার হিসেবে একটা বিশেষ পুরস্কার পেল, ৫,০০০ টাকা বোনাস। আলী সাহেব ঘোষণা করলেন, সোহেল, আজ থেকে তুমি আমাদের জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। তোমার বেতন ১৫,০০০ টাকা। সোহেল অবাক হয়ে গেল। ৮,০০০ থেকে ১৫,০০০, প্রায় দ্বিগুণ। সেদিন রাতে সোহেল ঘুমাতেই পারল না।
খুশিতে উত্তেজনায় তার চোখে ঘুম নেই। সে ভাবল তার জীবন কিভাবে বদলে যাচ্ছে। 2 বছর আগে যে রিকশা চালাত, আজ সে একটা নামকরা কোম্পানির অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। 7ম অধ্যায়, প্রেম ও প্রস্তাব। 1.5 বছর হয়ে গেল সোহেলের চট্টগ্রাম আসার। সে এখন একজন সফল যুবক। তার মা গ্রামে খুব খুশি। প্রতি মাসে সোহেল 10,000 টাকা পাঠায়। ছোট বোন ঋতু এখন কলেজে ভর্তি হয়েছে সোহেলের পাঠানো টাকায়। মায়ের চিকিৎসাও ভালোভাবে হচ্ছে। মিনার সাথে সোহেলের সম্পর্ক এখন আর শুধু বন্ধুত্ব নয়। দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু কেউ কাউকে সরাসরি বলার সাহস পায়নি। প্রতিদিন দেখা হয়, গল্প হয়, কিন্তু সেই একটা কথা বলা হয়ে ওঠে না। একদিন শুক্রবার ছুটির দিন। সোহেল মিনাকে বলল, আজ কি একটু ঘুরতে যাবে? কোথায়? পতেঙ্গা বিচ। তুমি কি কখনো গেছ? না। কিন্তু আমার দোকান গ। শুক্রবার। তোমার বাবা সামলাবে গ। মিনা রাজি হয়ে গেল। দুপুরে দুজনে বাস নিয়ে পতেঙ্গা গেল। সমুদ্র দেখে মিনা অবাক হয়ে গেল। কি সুন্দর! দুজনে বালিতে বসল। ঢেউয়ের শব্দ শুনতে শুনতে গল্প করছিল। হঠাৎ সোহেল বলল, মিনা, তোমার সাথে কিছু বলার ছিল। বলো। সোহেল একটা লম্বা শ্বাস নিল। তুমি জানো, আমি তোমাকে ভালোবাসি। মিনা হাসল। তার চোখ ভিজে গেল। জানি। আমিও তোমাকে ভালোবাসি সোহেল। সোহেল অবাক হয়ে গেল। সত্যি? হ্যাঁ। অনেকদিন ধরেই জানি। তুমি আমার জীবনে এসে সব কিছু বদলে দিয়েছ। তোমার সাথে থাকলে আমার মনে হয় আমি যে কোনো কিছু করতে পারব। দুজনে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সমুদ্রের ঢেউ এসে পায়ে লাগছিল। সূর্য পশ্চিমে ঢলে পড়ছে। আকাশ লালকুমলা হয়ে গেছে। কিন্তু আমার বাবার সাথে কথা বলতে হবে কি? মিনা বলল। আমি তৈরি। যখন বলবে তখন বলব। পরের সপ্তাহে সোহেল মিনার বাবার সাথে কথা বলল। আব্দুল হামিদ সাহেব প্রথমে একটু দ্বিধা করলেন। তুমি কোনো পরিবারের ছেলে? তোমার বাবা কি করতেন? সোহেল সব সত্যি বলল। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক। মারা গেছেন 10 বছর আগে। মা গ্রামে থাকেন। ছোট বোন কলেজে পড়ে। তুমি নিজে কি করো? আমি আলামিন কনস্ট্রাকশন কোম্পানিতে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। মাসে 15,000 টাকা বেতন। আব্দুল হামিদ সাহেব ভাবলেন। তারপর বললেন, দেখো, মিনা আমার একমাত্র সন্তান। তার মা নেই। আমি একা তাকে বড় করেছি। আমি চাই মিনা একজন ভালো ছেলের সাথে বিয়ে হোক। তুমি দেখতে ভালো ছেলে মনে হচ্ছে। কিন্তু আমাকে তোমার মায়ের সাথে দেখা করতে হবে। তোমার পরিবারকে জানতে হবে। জি আঙ্কেল। আমি ব্যবস্থা করছি। সোহেল খুশিতে আটখানা। সে সেদিন রাতেই তার মাকে ফোন করল। মাকে সব বলল। মা প্রথমে অবাক হলেন। তারপর খুশি হলেন। মিনা মেয়েটা কেমন? খুব ভালো মা। তুমি দেখলে পছন্দ করবে। ঠিক আছে। আমি আর ঋতু আসছি চট্টগ্রাম। 2 সপ্তাহ পর সোহেলের মা আর বোন চট্টগ্রাম এল। সোহেল তাদের নিয়ে মিনার বাড়িতে গেল। 2 পরিবার একসাথে বসল। মিনার বাবা সোহেলের মাকে দেখে খুশি হলেন। সোহেলের মা সহজ সরল ভদ্রমহিলা। আপনার ছেলে খুব ভালো। মিনা তাকে পছন্দ করে। আমিও রাজি। আব্দুল হামিদ সাহেব বললেন। আমার সোহেল সৎ ছেলে। মিনাকে খুব ভালোবাসে। আমি জানি ও মিনাকে সুখে রাখবে। কি? সোহেলের মা বললেন। বিয়ের তারিখ ঠিক হল 3 মাস পর। এই 3 মাসে সোহেল যথেষ্ট টাকা জমাবে। বিয়ে হবে সাদামাটা কিন্তু সুন্দর। 8ম অধ্যায়, নতুন পথ। 3 মাস কেটে গেল দ্রুত। সোহেল প্রতিদিন কঠোর পরিশ্রম করছিল। অফিসে তার কাজের প্রশংসা হচ্ছে। আলী সাহেব তাকে এখন ছোটখাটো প্রজেক্টের হিসাব দেখতে দিচ্ছেন। সোহেল তার সঞ্চিত টাকা দিয়ে বিয়ের আয়োজন করল। বিয়ে হল মিনার বাড়ির কাছের একটা কমিউনিটি সেন্টারে। খুব বেশি লোক আসেনি। 2 পরিবারের আত্মীয় স্বজন আর অফিসের কয়েকজন সহকর্মী। কিন্তু অনুষ্ঠান ছিল খুব সুন্দর। সোহেল যখন মিনাকে বিয়ের পোশাকে দেখল, তার মনে হল পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে সে। লাল শাড়ি পরা, মুখে হালকা মেকআপ, কিন্তু তার স্বাভাবিক সৌন্দর্য ছিল আসল। বিয়ের পর সোহেল একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিল।
2 রুমের ফ্ল্যাট, মাসে ভাড়া 5,000 টাকা। মিনা এখনও তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আরও 1 বছর বাকি গ্র্যাজুয়েশন শেষ হতে। সোহেলের মা আর বোন গ্রামে ফিরে গেল। মা বলে গেলেন, সোহেল, মিনাকে ভালো রাখিস। মেয়েরা অনেক ত্যাগ করে সংসার করতে গু। জানি মা গু। নতুন জীবন শুরু হল। সোহেল সকালে অফিসে যায়, সন্ধ্যায় ফেরে। মিনা সকালে কলেজে যায়, দুপুরে ফিরে রান্না করে, ঘর গোছায়। সন্ধ্যায় দুজনে একসাথে বসে পড়াশোনা করে, গল্প করে, টিভি দেখে। জীবন সুন্দর ছিল। কিন্তু চ্যালেঞ্জও ছিল। মাসিক খরচ, ভাড়া 5,000, বাজার 3,000, বিদ্যুৎ গ্যাস 1,000, মায়ের জন্য 5,000, মিনার কলেজের খরচ 1,200। মোট প্রায় 14,000 টাকা। বাঁচত মাত্র 1,000 খানেক। কিন্তু সোহেল হাল ছাড়ল না। সে সন্ধ্যায় একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে পার্ট টাইম পড়ানো শুরু করল। সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে। এতে মাসে আরও 3,000 টাকা আসতে লাগল। মিনাও বসে থাকল না। সে বাড়িতে বসে কয়েকজন স্কুলের ছাত্রছাত্রীকে টিউশন পড়াতে শুরু করল। মাসে 2,000 টাকা আয়। এভাবে কেটে গেল 6 মাস। দুজন মিলে পরিবার চালাচ্ছে, স্বপ্ন দেখছে। একদিন সোহেল বলল, মিনা, আমি একটা নতুন স্বপ্ন দেখছি গু। কি? আমি নিজে একটা ছোট্ট কনস্ট্রাকশন কোম্পানি খুলতে চাই। ছোট ছোট প্রজেক্ট নেব। বাড়ি মেরামত, ছোট বিল্ডিং বানানো, এসব। তোমার কি যথেষ্ট অভিজ্ঞতা আছে? আছে। আমি 2 বছর ধরে এই কাজের সাথে জড়িত। অনেক কিছু শিখেছি। আর আলী সাহেবও আমাকে সাহায্য করবেন গু। কিন্তু টাকা কোথায়? কোম্পানি খুলতে তো অনেক টাকা লাগবে গি। আমি জমাচ্ছি। আরও 1 বছর কাজ করব। তারপর চেষ্টা করব। মিনা তাকে সমর্থন দিল। তুমি পারবে। তোমার মধ্যে সেই শক্তি আছে গি। 9ম অধ্যায়, চ্যালেঞ্জের সময়। কিন্তু ভাগ্য সবসময় অনুকূলে থাকে না। সোহেল যখন স্বপ্ন দেখছিল নিজের কোম্পানি খোলার, তখনই একটা বড় সমস্যা এলো। আলী সাহেবের কোম্পানি একটা বড় প্রজেক্ট পেয়েছিল। একটা 10তলা বিল্ডিং বানানোর কাজ। কিন্তু প্রজেক্টের প্রধান ইনভেস্টর হঠাৎ পালিয়ে গেল। তিনি কোম্পানির কাছ থেকে প্রায় 50 লাখ টাকা নিয়ে গেছেন, কিন্তু কাজ শেষ হয়নি। কোম্পানি বড় ক্ষতির মুখে পড়ল। আলী সাহেব অনেক কর্মচারীকে ছাঁটাই করতে বাধ্য হলেন। প্রায় 10 জনকে চাকরি থেকে বাদ দিলেন। বাকিদের বেতন কমাতে হল। সোহেলকে আলী সাহেব ডেকে বললেন, সোহেল, আমি তোমাকে রাখতে চাই। তুমি বিশ্বস্ত কর্মচারী। কিন্তু তোমার বেতন কমাতে হবে। 15,000 থেকে 10,000। সোহেল মনে মনে চিন্তায় পড়ে গেল। 10,000 টাকায় সংসার চলবে কিভাবে? মায়ের খরচ, ভাড়া, বাজার সব মিলিয়ে তো 14,000 টাকা লাগে। কিন্তু সে কিছু বলল না। ঠিক আছে স্যার। বাড়ি ফিরে সোহেল মিনাকে সব বলল। মিনা চিন্তিত হয়ে গেল। এখন কি হবে? চিন্তা করো না। আমি পার্ট টাইম টিউশনির সময় বাড়াব। আর তুমিও বেশি করে টিউশন নাও। কিন্তু আমার তো পড়াশোনাও আছে গি। জানি। কিন্তু এখন এটাই করতে হবে গু। সোহেল সন্ধ্যায় আরও 2টো জায়গায় পার্ট টাইম কাজ খুঁজল। একটা দোকানে সন্ধ্যায় হিসাব দেখার কাজ পেল। মাসে 2,000 টাকা। আরেকটা জায়গায় সপ্তাহান্তে কম্পিউটার রিপেয়ারের কাজ পেল। মাসে 1,500 টাকা। মিনাও 3 জন নতুন স্টুডেন্ট নিল টিউশনে। তার আয় বাড়ল 2,000 থেকে 3,500-এ। কঠিন সময় ছিল। সোহেল সকাল 8টায় অফিসে যেত, সন্ধ্যা 6টায় ফিরত। তারপর একটু বিশ্রাম নিয়ে 7:30টায় বের হতো পার্ট টাইম কাজে। রাত 10টায় বাড়ি ফিরত। রবি-সোমবার কম্পিউটার রিপেয়ারের কাজ। মিনাও সকালে কলেজে যেত, দুপুরে ফিরে রান্না করত, তারপর বিকেলে টিউশন পড়াত। রাতে খাওয়া দাওয়ার পর পড়াশোনা করত। দুজনেরই শরীর খারাপ হতে শুরু করল। সোহেল একদিন অফিসে অজ্ঞান হয়ে পড়ে গেল। ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার বলল, অতিরিক্ত পরিশ্রম। শরীরে পুষ্টির অভাব। ঠিকমতো খাচ্ছেন না মনে হচ্ছে গি। সত্যি কথা, খরচ বাঁচাতে সোহেল আর মিনা অনেক সময় কম খেত। মাংস মাছ কিনত সপ্তাহে 1 দিন। বাকি সময় শাকসবজি, ডাল। মিনা সোহেলকে বলল, আর নয় সোহেল। তুমি এভাবে নিজেকে শেষ করে ফেলছ। আমার পড়াশোনা বন্ধ করে দিই। আমি ফুল টাইম চাকরি করি গি। না, সোহেল জোর দিয়ে বলল। তোমার পড়াশোনা বন্ধ হবে না।
আরও মাত্র 6 মাস বাকি। তুমি গ্রাজুয়েট হবেই গু। কিন্তু তুমি আমি ঠিক হয়ে যাব। চিন্তা করো না গে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হলো যখন সোহেলের মায়ের অসুখ হল। হার্টের সমস্যা। হাসপাতালে ভর্তি করতে হল। খরচ 50,000 টাকা। সোহেলের হাতে এত টাকা কোথায়? সে করিম মামার কাছে ধার চাইল। করিম মামা 20,000 টাকা দিলেন। বাকি 30,000 টাকা সোহেল একটা এনজিও থেকে ঋণ নিল। সুদের হার মাসে 2%। মায়ের চিকিৎসা হল। তিনি সুস্থ হয়ে গেলেন। কিন্তু সোহেল এখন ঋণের বোঝায় পড়ে গেল। প্রতি মাসে 3,000 টাকা করে কিস্তি দিতে হবে। সেই রাতে সোহেল আর মিনা বিছানায় শুয়ে কথা বলছিল। সোহেল বলল, মিনা, আমি মনে হয় ভুল করেছি। শহরে এসে বিয়ে করে তোমাকে কষ্টে ফেলেছি গু। মিনা তার হাত ধরল। না সোহেল, তুমি ভুল করনি। জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল শক্তি। আমরা একসাথে আছি, একসাথে থাকব। সব কিছু ঠিক হয়ে যাবে। মিনার কথায় সোহেল একটু সাহস পেল। হ্যাঁ, হাল ছাড়া যাবে না। 10ম অধ্যায়, আলোর দিকে। 3 মাস পরে পরিস্থিতি একটু ভালো হতে শুরু করল। আলী সাহেবের কোম্পানি একটা নতুন প্রজেক্ট পেল। একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। কোম্পানি আবার স্থিতিশীল হতে শুরু করল। আলী সাহেব সোহেলকে ডেকে বললেন, সোহেল, আমি তোমার কঠোর পরিশ্রম দেখেছি। খারাপ সময়েও তুমি কোম্পানি ছেড়ে যাওনি। আমি কৃতজ্ঞ। আজ থেকে তোমার বেতন আবার 15,000 টাকা গু। সোহেল খুশি হয়ে গেল। ধন্যবাদ স্যার। মিনাও গ্রাজুয়েশন শেষ করল। ভালো ফলাফল করল। সে এখন চাকরি খুঁজছে। একদিন মিনা একটা প্রাইভেট স্কুলে শিক্ষিকার ইন্টারভিউ দিতে গেল। ইন্টারভিউ ভালো হল। তাকে নিযোগ দেওয়া হল। বেতন 12,000 টাকা। সেদিন সন্ধ্যায় দুজনে মিলে একটা ছোট্ট পার্টি করল। একটা বিরিয়ানি কিনো, কোমল পানীয় কিনো। দুজনে মিলে খেল। আমরা পেরেছি সোহেল, মিনা বলল। হ্যাঁ, আমরা পেরেছি গু। এখন দুজনের মিলিয়ে আয় 27,000 টাকা। খরচ চালানোর পর প্রায় 10,000 টাকা বাঁচে। সোহেল এই টাকা দিয়ে লোন শোধ করতে শুরু করল। পার্ট টাইম কাজগুলো ছেড়ে দিল। শরীরের যত্ন নেওয়া শুরু করল। আরও 6 মাস পরে সোহেলের কাছে একটা বড় সুযোগ এল। আলী সাহেব একদিন তাকে ডাকলেন। সোহেল, তুমি কি নিজের ব্যবসা করতে চাও? স্যার, আমি তোমাকে একটা ছোট্ট প্রজেক্ট দিতে চাই। একটা 3 তলা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন। তুমি ম্যানেজ করবে, আমি শুধু সুপারভাইজ করব। লাভের 50% তোমার গু। সোহেল ভাবল, এটা একটা বড় সুযোগ, কিন্তু ঝুঁকিও আছে। যদি কাজটা ভালোভাবে না হয়? স্যার, আমি চেষ্টা করব। কিন্তু যদি ভুল হয়? ভুল হবে না। আমি তোমার উপর বিশ্বাস রাখছি। তুমি পারবে গু। সোহেল রাজি হয়ে গেল। এই প্রজেক্ট তার জীবনে টার্নিং পয়েন্ট হতে পারে। 11 অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। পরের 6 মাস সোহেল খুব কঠোর পরিশ্রম করল। প্রজেক্টটা ম্যানেজ করা সহজ ছিল না। শ্রমিক নিযোগ, ম্যাটেরিয়াল কেনা, কাজের তদারকি, সময়মতো কাজ শেষ করা, সব দায়িত্ব তার। প্রথম 2 মাস খুব চাপের মধ্যে গেল। একদিন একজন শ্রমিক কাজ করতে গিয়ে আহত হল। সোহেল তাকে হাসপাতালে নিয়ে গেল, তার চিকিৎসার খরচ দিল। এতে প্রজেক্টের বাজেট একটু বাড়ল, কিন্তু সোহেল জানত এটা করা দরকার। আরেকদিন ভুল ম্যাটেরিয়াল ডেলিভারি হল। সোহেল সেগুলো ফেরত পাঠাল, সঠিক জিনিস আনাল। এতে 3 দিন দেরি হল, কিন্তু কাজের মান ঠিক রইল। মিনা তাকে সবসময় সাপোর্ট করছিল। সে এখন চাকরিতে স্থিতিশীল। স্কুলের বাচ্চারা তাকে পছন্দ করে। প্রিন্সিপাল তার কাজে খুশি। প্রজেক্ট শেষ হল 6 মাসে। সময়মতো, বাজেটের মধ্যে। বিল্ডিংয়ের মালিক খুব খুশি হলেন। তিনি আলী সাহেবকে ধন্যবাদ দিলেন। আলী সাহেব বললেন, ধন্যবাদ আমাকে না, এই ছেলেকে দিন। সোহেল পুরো প্রজেক্ট ম্যানেজ করেছে গু। প্রজেক্ট থেকে মোট লাভ হল 3 লাখ টাকা। সোহেল পেল 1.5 লাখ টাকা। তার জীবনে এত টাকা এই প্রথম। সে করিম মামার ঋণ শোধ করল। এনজিওর বাকি ঋণ শোধ করল। তারপর তার মাকে 50,000 টাকা পাঠাল। মা দিয়ে গ্রামের বাড়িটা একটু মেরামত করাল, বোন ঋতুর জন্য একটা ল্যাপটপ কিনল।
বাকি টাকা দিয়ে সোহেল একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখল ভবিষ্যতের জন্য। আলী সাহেব সোহেলকে আরও 2টো প্রজেক্ট দিলেন। এবার একটু বড়। সোহেল আত্মবিশ্বাসের সাথে সেগুলোও শেষ করল। 2 বছর পরে সোহেল সিদ্ধান্ত নিল, এবার নিজের কোম্পানি খোলার সময় এসেছে। দ্বাদশ অধ্যায়, নতুন শুরু। সোহেল তার সব জমানো টাকা দিয়ে একটা ছোট্ট অফিস ভাড়া নিল। 2 রুমের অফিস। একটা রুমে কাজের জায়গা, আরেকটায় ছোট্ট মিটিং রুম। অফিসের সামনে একটা বোর্ড লাগাল, সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট ই। মিনা তাকে সাহায্য করছিল। সে অফিসের অ্যাকাউন্টস দেখত সন্ধ্যায় স্কুল থেকে ফিরে। 2জন মিলে একটা টিম। প্রথমে ছোট ছোট কাজ নিল। বাড়ি মেরামত, দোকান সংস্কার, ছোট বিল্ডিং কনস্ট্রাকশন। কাজের মান ভালো রাখার চেষ্টা করল। সময়মতো শেষ করল। দাম ন্যায্য রাখল। ধীরে ধীরে সোহেলের সুনাম ছড়িয়ে পড়ল। মানুষ তাকে বিশ্বাস করত। তার কাছে নতুন নতুন কাজ আসতে লাগল। প্রথম বছর খুব কষ্ট হল। কখনো লাভ হতো, কখনো লস। কিন্তু সোহেল থেমে থাকল না। সে শিখতে লাগল ব্যবসা কিভাবে চালাতে হয়। দ্বিতীয় বছরে পরিস্থিতি ভালো হল। সোহেল এখন 3জন স্থায়ী কর্মচারী নিয়োগ দিল। একজন ইঞ্জিনিয়ার, একজন সুপারভাইজার, একজন অফিস সহায়ক। তৃতীয় বছরে একটা বড় প্রজেক্ট পেল। একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। 5 তলা বিল্ডিং। সোহেল পুরো মনোযোগ দিয়ে কাজটা করল। শ্রমিকদের ভালো বেতন দিল, ভালো ম্যাটেরিয়াল ব্যবহার করল, সময়মতো কাজ শেষ করল। স্কুল কর্তৃপক্ষ খুব খুশি হল। তারা সোহেলের কাজের প্রশংসা করল। এই প্রজেক্ট থেকে সোহেল প্রায় 5 লাখ টাকা লাভ করল। এই টাকা দিয়ে সে আরও ভালো একটা অফিস নিল। আরও কর্মচারী নিয়োগ দিল। এখন তার কোম্পানিতে 10 জন স্থায়ী কর্মচারী। প্রজেক্ট অনুযায়ী আরও শ্রমিক নিয়োগ দেওয়া হয়। ত্রয়োদশ অধ্যায়, পরিবার। এদিকে সোহেল আর মিনার সংসারেও খুশির খবর এল। মিনা গর্ভবতী। 9 মাস পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল সারা। সারা যখন জন্মাল, সোহেলের মা আর বোন চট্টগ্রামে এল। মা 1 মাস থেকে গেলেন। মিনাকে সাহায্য করলেন। সোহেল এখন একটা বড় ফ্ল্যাট ভাড়া নিয়েছে। 3 রুমের ফ্ল্যাট। একটা রুমে সোহেল, মিনা, একটায় সারা, আরেকটায় অতিথি রুম। মায়ের জন্য সোহেল সিদ্ধান্ত নিল তাকে চট্টগ্রামে নিয়ে আসবে। গ্রামে একা থাকা ঠিক না। কিন্তু মা রাজি হলেন না। না বাবা, আমি গ্রামেই থাকব। এখানে আমার পরিচিত মানুষ আছে। তোর বোনকে নিয়ে যা। ও ঢাকায় পড়ছে, চট্টগ্রামে এনে ভালো কোথাও ভর্তি করিয়ে দেগি। সোহেল তাই করল। ঋতুকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিল। ঋতু এখন সোহেলের ফ্ল্যাটে থাকে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সোহেলের মনে হল তার জীবন এখন পরিপূর্ণ। স্ত্রী, মেয়ে, বোন সবাই তার কাছে। ব্যবসা ভালো চলছে। মা গ্রামে সুখে আছেন। চতুর্দশ অধ্যায়, সফলতার শিখরে। 5 বছর কেটে গেল। সোহেল এখন একজন সফল উদ্যোক্তা। তার কোম্পানি কি সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট ই এখন চট্টগ্রামে বেশ পরিচিত। প্রায় 30 জন কর্মচারী তার অধীনে কাজ করে। সোহেল এখন শুধু ছোট প্রজেক্ট করে না, বড় বড় প্রজেক্টও করে। একটা 8তলা বিজনেস কমপ্লেক্স বানানোর কাজ পেয়েছে। একটা হাসপাতাল বিল্ডিং বানাচ্ছে। মিনা এখনও স্কুলে পড়ায়। সে এখন ভাইস প্রিন্সিপাল। সাথে সোহেলের কোম্পানির অ্যাকাউন্টস ম্যানেজার। 2জন মিলে ব্যবসা চালা। সারা এখন 4 বছরের। স্কুলে ভর্তি হয়েছে। খুব চালাক মেয়ে। ঋতু বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হয়ে একটা ব্যাংকে চাকরি পেয়েছে। একদিন আলী সাহেব